সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। আমি সেলিনা আক্তার, সহকারী অধ্যাপক, কুলিয়ারচর সরকারি কলেজের অনলাইন ক্লাস থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে ইসলামের ইতিহাসের একাদশ শ্রেণীর অর্থাৎ প্রথম পত্রের খলিফা উমাইয়া বংশের খলিফা আব্দুল মালিক সম্পর্কে। গত ক্লাসে আমরা উমাইয়া বংশের প্রথম খলিফা মুয়াবিয়া এবং ইয়াজিদ সম্পর্কে আলোচনা করেছি। আশা করি সবাই সেটা বাড়িতে অনুশীলন করেছ, কারো কোনো সমস্যা নেই। প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, চলো তাহলে আমরা আজকে শুরু করি আমাদের প্রাসঙ্গিক বিষয়। তাহলে আমাদের প্রাসঙ্গিক বিষয়টি হচ্ছে খলিফা উমাইয়া খিলাফতের খলিফা আব্দুল মালিক। ওনার সময়কাল হচ্ছে 685 থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত। আব্দুল মালিক যে মুহূর্তে খিলাফতে বসেন তখন খিলাফতের নানা সমস্যায় জর্জরিত ছিল। তখন আব্দুল মালিককে উমাইয়া খিলাফতকে পুনর্গঠন এবং সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করার জন্য কতগুলি পদক্ষেপ নিতে হয়। আব্দুল মালিক খিলাফতে বসার পরে কতগুলি আভ্যন্তরীণ সমস্যা তাকে ঘিরে ধরে, সেই সমস্যাগুলি তাকে অতিক্রম করতে হয়। এর জন্য তাকে কঠোর পদক্ষেপ নিতে হয়। এখন বিদ্রোহ যারা আভ্যন্তরীণ বিদ্রোহ যারা করে এদের মধ্যে ছিলেন মুক্তার, খালিদ ও আমর, মুসা, আবদুল্লাহ ইবনে জুবাইর, খারিজিরা। রোমানদের সাথে যুদ্ধ করতে হয় তাকে। তারপরে ইবনে আসাদের বিদ্রোহ এবং আফ্রিকা পুনরুদ্ধার করতে হয়। তাহলে আমরা ছোট করে হলো চলো একটু একটু করে আলোচনা করি। প্রথম বিদ্রোহ করে কে? আল মুক্তার। তখন আল মুক্তারের বিরুদ্ধে 634 খ্রিস্টাব্দে তাকে অভিযান পরিচালনা করতে হয়। এই ধূর্ত আল মুক্তারকে তিনি সহজেই পরাজিত করতে বা দমন করতে সক্ষম হন। পরের যে বিদ্রোহটা ছিল খালিদ এবং আমরের বিদ্রোহ, তারা আবার আব্দুল মালিকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। তখন তাদের বিরুদ্ধে অভিযান করতে হয় এবং তাদেরকেও তিনি দমন করতে সক্ষম হন। তারপরে দেখা যায় যে মুসাব, আবদুল্লাহ ইবনে জুবাইর একে একে বিদ্রোহ শুরু করে। তখন তিনি তার সেই সকল বিদ্রোহ দমন করতে সক্ষম হন। তারপরে দেখা যায় যে খারিজি কারা আমরা জানি, আমি তোমাদের গত ক্লাসে আলোচনা করেছি। তারপর আমি একটু তোমাদের আরেকটু মনে করিয়ে দিচ্ছি যে হজরত খোলাফায়ে রাশিদুন যুগের শেষ খলিফা হজরত আলীর সময়ে এই খারিজিদের উদ্ভব ঘটে। মুসলমানদের একটি নতুন রাজনৈতিক দল এবং সম্প্রদায়। এই খারিজিরা কাউকেই, আমি আগেও তোমাদের বলেছি খারিজিদের সম্পর্কে, খারিজিরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর, হযরত ওমর ছাড়া কাউকে তারা যোগ্য ন্যায়সঙ্গত খলিফা বলে মনে করতো না। যার জন্য দেখা, যদিও উমাইয়া খিলাফত আমরা দেখবো যে ওমর বিন আব্দুল আজিজ অর্থাৎ দ্বিতীয় ওমরকে তারা ন্যায়সঙ্গত খলিফা বলে মনে করে। যাই হোক, সেটা আমরা পরবর্তীতে যখন আলোচনা করব তখন বিস্তারিত আমরা জেনে নিব। এই খারিজিরা স্বাভাবিকভাবেই আব্দুল মালিক যখন খিলাফতে বসেন তখন তার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। কারণ কি, যে আব্দুল মালিককেও তারা মুসলিম জাহানের ন্যায়সঙ্গত খলিফা বলে মনে করেনি। তখন এই আব্দুল মালিক খারিজিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন এবং খারিজিদের দমন করতে সক্ষম হন। খারিজিরা আর আব্দুল মালিকের সময় মাথাচাড়া দিতে সক্ষম হয়নি। তারপরে ছোটখাটো কিছু যুদ্ধ তাকে করতে হয়, যেমন রোমানদের বিরুদ্ধে তাকে অভিযান পরিচালনা করতে হয়। আফ্রিকা হাতছাড়া হয়ে যায়, সেই আফ্রিকাকে আবার দখল করে নিয়ে নেন। এইভাবে খলিফা আব্দুল মালিক উমাইয়া খিলাফতে বসার পরে আভ্যন্তরীণ সমস্যা, দেশ বিজয়ের আগে ভিতরে উমাইয়া খিলাফতকে তাকে জয় করতে হয়। এই সমস্যাগুলি
অতিক্রম করেন এবং আব্বাসীয় উমাইয়া খিলাফতকে সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেন এবং উমাইয়া খিলাফতকে পুরোপুরিভাবে নিষ্কণ্টক করতে সক্ষম হন। তাহলে তার বিজয়ের, তার কৃতিত্বের দুটো দিক আমরা দেখতে পাচ্ছি, একটি হলো বিজেতা হিসেবে আর একটি হলো শাসক হিসেবে। তাহলে বিজেতা হিসেবে আমরা দেখলাম, আমাদের জানতে হবে এখানে যে বহির্বিশ্ব জয় করা তার পক্ষে সমপর হয় নাই, কারণ খিলাফতে বসার সাথে সাথেই তাকে আভ্যন্তরীণ সমস্যাগুলি ঘিরে ধরে, তাকে দমন করতে হয়, অর্থাৎ দেশকে আগে তাকে জয় করতে হয়, যার জন্য বহির্বিশ্ব জয় তেমন হয়ে ওঠে নাই। তাহলে আগে তিনি আভ্যন্তরীণ সমস্যাগুলি দমন করেন। যখন তিনি দেখলেন যে আভ্যন্তরীণ সমস্যাগুলি সমাধান হয়ে গেছে, উমাইয়া খিলাফত এখন মোটামুটিভাবে নিরাপদ, তখন তিনি শাসন সংস্কারের দিকে মনোযোগী হন। শাসন সংস্কার করতে গিয়ে কতগুলি নীতি তিনি অবলম্বন করেন, যে অনেক কিছু তাকে পরিবর্তন করতে হয়, শাসনতন্ত্রে অনেক কিছু তাকে পরিবর্তন করতে হয়। কোন কোন দিক তাকে পরিবর্তন করতে হয় আসো আমরা একটু দেখি। সেটি হচ্ছে তোমার এই সরকারি অফিসে আরবি ভাষার প্রচলন, দ্বিতীয়টি হচ্ছে আরবি বর্ণলিপির উন্নতি সাধন, আরবি মুদ্রার প্রচলন, ডাক বিভাগের প্রচলন, সংস্কার, রাজস্ব সংস্কার এবং কিছু কিছু স্থাপত্য সংস্কারও তিনি করেন, যার জন্য তাকে আমরা একজন খ্যাতনামা নির্মাতা হিসেবেও আখ্যায়িত করতে পারি। তো চলো আমরা দেখি আমাদের সংস্কারক হিসেবে, অর্থাৎ সংস্কারক হিসেবে আব্দুল মালিকের কৃতিত্বটা চলো আমরা একটু দেখি। আব্দুল মালিক, তাহলে আমরা কি দেখলাম আব্দুল মালিক সম্পর্কে? যে তিনি আভ্যন্তরীণ সকল গোলযোগ কাটিয়ে উঠে দেশের শান্তি এবং শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠিত করতে সক্ষম হন। এরপর তিনি শাসন সংস্কারে মনোনিবেশ করেন। রাষ্ট্রকে সুদৃঢ় এবং জাতীয়করণ করার জন্যেই এই সংস্কারমূলক পদক্ষেপে তিনি হাত দেন। এটাই ছিল তার উদ্দেশ্য। এই হজরত ওমরের পরে আব্দুল মালিককে একজন সংস্কারক হিসেবে আমরা আখ্যায়িত করতে পারি। তাহলে আমাদের প্রথম পয়েন্টটা কি ছিল? সংস্কারক হিসেবে যে পদক্ষেপগুলি নেন, সেই পদক্ষেপের তার পদক্ষেপটা কি ছিল? যে অসরকারি অফিসে আরবি ভাষার প্রবর্তন। আমরা জানি যে হজরত ওমরের আগে মুসলিম রাষ্ট্রের সীমানা ছিল শুধুমাত্র মক্কা এবং মদিনাকে নিয়ে। সেখানে কিন্তু সবাই ছিল আরবি ভাষাভাষী, কিন্তু পরবর্তীকালে হজরত ওমরের সময় মুসলিম রাষ্ট্রের সীমানা অনেক দূর পর্যন্ত বৃদ্ধি পায়, অর্থাৎ আরবের বাইরেও অনেক এলাকা মুসলমানরা জয় করে। সেখানে আরবি ভাষাভাষীর অন্য ভাষার লোকেরাও কিন্তু আরব রাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়। তাহলে দেখা গেল যে আরব রাষ্ট্রে, তাহলে আমরা কি দেখলাম? যে আরব রাষ্ট্রে শুধুমাত্র আরবি ভাষাভাষীর লোকেরাই ছিল না, অন্য ভাষার লোকেরাও ছিল। তখন আব্দুল মালিক যখন খিলাফতে বসেন, তখন দেখা যায় যে আরব রাষ্ট্রে বিভিন্ন কাজে আরবি ভাষা ছাড়া অন্য ভাষার লোকেরা যেহেতু ছিল, যার ফলে দেখা যায় যে যেমন ইরাক, পার্সি, মিশর, এদের ভাষা, এরা আরবি ভাষাটা ব্যবহার করতে পারতো না। অপরদিকে আব্দুল মালিকের উদ্দেশ্য ছিল আরবি ভাষাকে জাতীয়করণ করা। এই জন্যে তিনি কি করেন? সকল ক্ষেত্রে আরবি ভাষা চালু করেন। বিশেষ করে সরকারি অফিস আদালতে আরবি ভাষায় কার্যক্রম করার জন্য তিনি নির্দেশ দেন। তারপরে আমরা দেখি যে তারপরটা কি ছিল? আরবি বর্ণমালার উন্নতি সাধন। এখানে তিনি তো আরবি ভাষা চালু করে দিলেন। এখন আরবি অক্ষরগুলি শুধুমাত্র আরবির যে ভাষার যে অক্ষর, সেটা শুধুমাত্র অক্ষরের ছিল। সেখানে জের, জবর, নুক্তা প্রচলনটা ছিল না। আরবিরা সেটা বুঝতে পারত। বাংলা ভাষার যেমন বর্ণমালার সাথে আকার ইকার না দিলে পূর্ণাঙ্গ শব্দ হবে না, তেমনি আরবি ভাষাও জের, জবর, নুক্তা না দিলে সেখানে পূর্ণাঙ্গ অর্থটা হবে না। সেটা আরবীয় যারা, তাদের জন্য সহজ ছিল, তারা সেটা বুঝতে পারতো। শুধু হরফ থাকলেই তারা
বুঝতে পারত, কিন্তু অনারবীয় যারা, তাদের জন্য এই আরবি ভাষাটা বুঝতে, লেখাটা বুঝতে তাদের জন্য খুব অসুবিধা সৃষ্টি হয়। তখন তিনি কি করেন, আরবি বর্ণমালার পাশাপাশি আরবি বর্ণমালার সঙ্গে জেড জবর নুক্তার সংযোজন করেন, যার ফলে দেখা যায় যে আরবীয়দের তো অবশ্যই, অনারবীয় যারা ছিল তাদেরও কিন্তু আরবি ভাষাটা লিখতে, বলতে, পড়তে খুব সহজ হয়ে যায়। যার ফলে দেখা যায় যে তিনি যে আরবি ভাষার প্রচলন করেন রাষ্ট্রের সর্বত্র, সেটা যে সমস্যা হয় সেই সমস্যাটা তিনি কাটিয়ে উঠতে সক্ষম হন। পরবর্তী পয়েন্টটা কি ছিল, আরবি মুদ্রার প্রচলন। এরপর তিনি আরবি মুদ্রার প্রচলন করেন, যে আর তিনি আরবি মুদ্রা প্রচলনের জন্য জাতীয় টাকশাল স্থাপন করেন। টাকশাল হচ্ছে টাকা নির্মাণের কারখানা। সেখানে টাকার ভিতরে সিল, মোহর, টাকার নাম, যেমন দিনার, দিরহাম, ফালুস, এই নাম দিয়ে টাকার মধ্যে সিল দেওয়া থাকতো, যার ফলে দেখা যায় যে টাকা জালের সেই আগের যে সুযোগটা ছিল সেটা অনেকাংশে কমে যায়। আগে যেমন জাতীয় টাকশাল ছিল না, দামেস্কে জাতীয় টাকশাল নির্মাণ করা হয় 695 খ্রিস্টাব্দে। আগে যেমন জাতীয় টাকশাল ছিল না, যার ফলে দেখা যায় যে দুর্নীতিপরায়ণ ব্যক্তিরা ইচ্ছা মতো টাকা তৈরি করত এবং সেগুলি কি করতো, রাষ্ট্রে প্রচলন শুরু করে। সেটা কিন্তু বিদেশের সাথে ব্যবসা বাণিজ্য করার জন্য বিরাট একটা অসুবিধার সৃষ্টি হয়। তিনি জাতীয় টাকশাল নির্মাণ করেন এবং টাকাগুলির নাম নির্ধারণ করেন, যার ফলে দেখা যায় যে টাকার যে জাল মুদ্রার যে জাল হওয়ার একটা প্রচলন ছিল সেটা একেবারেই বন্ধ হয়ে যায়। ব্যবসা বাণিজ্যে বিদেশের সাথে ব্যবসা করার যে একটা অসুবিধা, সেই অসুবিধাটা দূর করতে তিনি সক্ষম হন। তারপরে আসো ডাক বিভাগের উন্নয়ন সাধন। আব্দুল মালিক ডাক বিভাগেরও প্রচুর অনেকটা উন্নতি সাধন করেন। এখনকার মতো আধুনিক যোগাযোগ ব্যবস্থা তখন ছিল না, যার ফলে দেখা যায় যে যোগাযোগ ব্যবস্থাটা ছিল ঘোড়ার গাড়ির মারফতে অথবা উটের মারফতে এক জায়গা থেকে এক জায়গায় যাওয়া হতো। এই ডাকও কিন্তু ঘোড়ার গাড়ির মাধ্যমে এক জায়গা থেকে এক জায়গায় যাওয়া হতো। এর যে কর্মচারীরা এই ডাক গাড়ি বহন করত এবং এই প্রয়োজন বোধে গাড়িগুলি এক জায়গা থেকে অন্য জায়গায় সৈন্যবাহিনীদেরও তারা প্রেরণ করত। প্রতি বহরে, অর্থাৎ প্রতি ডাকের যে বহর ছিল সেখানে 50 থেকে 100 জন পর্যন্ত লোক যেতে পারত এবং তারা সুষ্ঠুভাবে কাজ করছে কিনা সেটা দেখার জন্য সেটা গোয়েন্দা বিভাগও নির্মাণ করেন। খিলাফতের বিভিন্ন এলাকায় পোস্টমাস্টারগণ নিজ এলাকার গুরুত্বপূর্ণ সংবাদগুলি রাজধানীতে প্রেরণ করতেন খলিফাকে অবগত করার জন্য। সাহিবুল বাড়ির ছিলেন পোস্টমাস্টার, অর্থাৎ ডাক বিভাগের প্রধান কর্মকর্তা তিনি ছিলেন। এইভাবে ডাক বিভাগেরও বিরাট একটা পরিবর্তন তিনি করেন। তার পরবর্তী সংস্কার যেটা ছিল সেটি হচ্ছে রাজস্ব সংস্কার। রাজস্ব আমরা বুঝি, আশা করি তোমরা সবাই জানো, রাজস্ব হচ্ছে সরকারের যে কর নির্ধারণ। এই করটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকেই কিন্তু নির্ধারণ করা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুসলিম রাষ্ট্র শাসনের ভার হাতে নেন, তখন তিনি দেখেন যে রাষ্ট্র পরিচালনা করার জন্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগটাই ছিল বিজয়ের যুগ। ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্যে অনেক বিজয় অভিযান করতে হয়, অনেক যুদ্ধ করতে হয়, যার ফলে দেখা যায় যে অনেক সৈনিক নিহত হয়, অনেক অর্থ ব্যয় হয়। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চিন্তা করেন, এই অর্থের অভাব দূর করার জন্যে, রাষ্ট্রের অর্থনৈতিক মেরুদণ্ডকে ধরে রাখার জন্যে, সচল করার জন্যে তিনি মুসলিম রাষ্ট্রে বসবাসকারী ধনী যারা ছিল তাদের উপরে, মুসলমান অমুসলমান সবার উপরে কর ধার্য করেন। করগুলি ছিল, আমি তোমাদের আগেও বলেছি, খারাজ, জাকাত, জিজিয়া, খারাজ, আলফে, ওসর, গানিমাত, এইগুলি ছিল পর্যায়ক্রমে মুসলমান ও মুসলমানদের উপরে ধার্যকৃত কর। আব্দুল মালিকের সময় মুসলমানদের বিধর্মী যারা ছিল তাদেরকে কিন্তু খারাজ এবং জিজিয়া
নামক কর প্রদান করতে হতো। খারাজ এবং জিজিয়া এটা মুসলমানদের জাকাত এবং অন্যান্য করের চাইতে একটু বেশি ধার্যকৃত ছিল, কারণ অমুসলমানরা মুসলিম রাষ্ট্রে বসবাস নিরাপত্তার সাথে মুসলমানদের মতো সমান নাগরিক অধিকার ভোগ করবে, এই জন্য তারা জিজিয়া নামক একটা কর দিতে হইতো রাষ্ট্রকে। উপরন্ত তাদের কিন্তু সৈন্যবাহিনীতে যোগদান করা বাধ্যতামূলক ছিল না। কাদের? বিধর্মীদের। সৈন্যবাহিনীতে যোগদানটা অবশ্যই ঝুঁকিপূর্ণ ছিল, যেটা মুসলমানদেরকে এই ঝুঁকিটা নিতে হইতো। তারা সৈন্যবাহিনীতে যোগদান করত এবং তারা কি করত? এই রাষ্ট্রকে রক্ষা করত। কিন্তু বিধর্মীরা তারা রাষ্ট্র রক্ষা করার জন্য তারা জিজিয়া নিরাপত্তামূলক কর তাদের দিতে হইতো, কিন্তু তারা সৈন্যবাহিনীতে যোগদান করা তাদের বাধ্যতামূলক ছিল না। দেখা গেল মুসলমানরা দিত জাকাত, বিধর্মীরা দিত খারাজ এবং জিজিয়া। খারাজ এবং জিজিয়া তাদেরকে অনেক স্বার্থপর মুসলমান বিধর্মীরা তারা তখন কি করে? এই খারাজ এবং জিজিয়া না দেওয়ার জন্যে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে। খেয়াল করো, তারা কিন্তু আন্তরিকতার সাথে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। যেহেতু বিধর্মীদের উপর ধার্য ছিল খারাজ এবং জিজিয়া, সেই খারাজ এবং জিজিয়া তারা না দেওয়ার জন্যে, আর্থিক সুবিধার জন্যে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে। এবং অনেককে দেখা যায় যে তারা মুসলমানদের কাছে খারাজ, ভূমিকর, যেটা খারাজ হচ্ছে ভূমিকর, এই ভূমিকর না দেওয়ার জন্য মুসলমানদের কাছে তারা তাদের জমিগুলি বিক্রি করে দিতে থাকে। তা দেখা গেল কি যে তাদের জমি না থাকলে তো বিধর্মীদের আর খারাজ, ভূমিকর দিতে হইতো না। আরেকটা চালাকি তারা করে, সেটি হচ্ছে তারা শহরে চলে আসে এবং সৈন্যবাহিনীতে যোগদান করে। এটার কারণ হচ্ছে যে সৈন্যবাহিনীতে যোগদান করলে তাদের নিরাপত্তামূলক করটা দিতে হইতো না। উপরন্ত আমরা সবাই জানি যে সৈন্যবাহিনীরা কতগুলি বিশেষ সামরিক সুবিধা ভোগ করত, বিশেষ সুবিধা তাদেরকে দেওয়া হইতো। যেমন তোমার গানিমত সম্পদ সৈনিকরা পেত, আলফের সম্পদ পেত, তাদেরকে সরকার তাদের ভরণ পোষণের দায়িত্ব নিতেন, তাদেরকে বংশানুক্রমিক চাকরির ব্যবস্থা ছিল, তাদের রেশনের ব্যবস্থা ছিল। এই সুবিধাগুলি পাওয়ার জন্য তারা এসে ইসলাম ধর্ম গ্রহণ করে। আসলে কিন্তু তারা আন্তরিকতার সাথে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। তখন এই আব্দুল মালিক যখন এটা বুঝতে পারেন, তখন তিনি কি করেন? একটা নীতি অবলম্বন করেন। সেটি হচ্ছে কি, বিধর্মীরা 2000 হিজরির পর থেকে মুসলমানদের কাছে কোনো সম্পদ বিক্রি করতে পারবে না এবং তারা সেনাবাহিনীতে যোগদান করতে পারবে না। যদি তারা তারা সম্পদ বিক্রি করে খারাজ দেওয়ার ভয়ে, তাহলে মুসলমানরা যদি সেই সম্পদটা ক্রয় করে, তাহলেও মুসলমান যারা, অর্থাৎ যারা নতুন ইসলাম ধর্ম গ্রহণ করলো শুধুমাত্র খারাজ দেওয়ার ভয়ে, অর্থাৎ আর্থিক সুবিধার জন্য, তাদেরকে খারাজ কিন্তু দিতে হতো। অর্থাৎ আমি তোমাদের আরেকটু বলি যে বিধর্মীরা জিজিয়া এবং খারাজের ভয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে, কিন্তু তিনি তাদেরকে খারাজ দিতে বাধ্য করেন, মুসলমানদেরকে নিষেধ করেন খারাজীয় ভূমি ক্রয় না করার জন্য। এবং সৈন্যবাহিনীতে বিধর্মীদের যোগদান, তারা নতুন মুসলমান হলেও সৈন্যবাহিনীতে যোগদান নিষেধ করে দেন। যার ফলে কি হলো যে বিধর্মীদের কাছ থেকে যে করটা পেত খারাজ এবং জিজিয়া, সেটা তিনি পেয়ে গেলেন সেখানে। আর যার ফলে দেখা যায় যে আর্থিক সমস্যাটা অনেকটা দূরীভূত হয়ে গেল। তাহলে এইভাবে আব্দুল মালিক তিনি তার নীতি এবং সংস্কার অবলম্বন করে শাসন সংস্কারের একটা আমূল পরিবর্তন আনে। যে সমস্যাগুলি ছিল, যেমন সমস্যাগুলির মধ্যে তোমার আরবি ভাষার সমস্যা ছিল, মুদ্রা জাল হতো, ডাক বিভাগ ছিল না, সেইগুলোর একটা রাজস্ব বিভাগের একটা সমস্যা ছিল, অর্থনৈতিক মেরুদণ্ড দুর্বল হয়ে পড়ে। সেই জন্য তিনি কি করেন? এই পদ্ধতিগুলি অবলম্বন করে, এই সংস্কারমূলক নীতি অবলম্বন করে সেই সমস্যাগুলি দূরীভূত করতে সক্ষম হন। এরপরে শুধু তাই না, তারপর আমরা দেখি যে আব্দুল মালিক শিল্পের প্রতিও অনুরাগী ছিলেন। তিনি
অনেক বড় বড় প্রাসাদ, মসজিদ, অট্টালিকা তাকে আমরা তৈরি করতে দেখি। যে তিনি যে শুধু একজন সংস্কারক ছিলেন সেটা না, তিনি একজন খ্যাতনামা নির্মাতা বা প্রতিষ্ঠাতা, স্থাপত্য শিল্পের প্রতি অনুরাগীও ছিলেন। তাহলে মোটামুটিভাবে আমরা এটা দেখলাম যে উমাইয়া খিলাফতের দ্বিতীয় খলিফা, উমাইয়া খিলাফতের প্রতিষ্ঠাতা আমরা তাকে বলতে পারি, যদিও প্রথম খলিফা মুয়াবিয়া, কিন্তু আব্দুল মালিক যে সমস্ত কাজগুলি সম্পন্ন করেন, রাষ্ট্রের আভ্যন্তরীণ সমস্যা সমাধান এবং যে এই সংস্কার, যে পরিবর্তন, রাষ্ট্রের যে সমস্যা ছিল সমস্যাগুলি তিনি পরিবর্তন করতে সক্ষম হন, এই কাজগুলি কিন্তু আব্দুল মালিক, ছোটখাটো বিজয়ও আমরা দেখি, এই কাজগুলি মুয়াবিয়ার সময় আমরা দেখি নেই, আব্দুল মালিকের সময় আমরা দেখতে পাই। কাজেই মুয়াবিয়া প্রথম খলিফা, প্রথম প্রতিষ্ঠাতা, প্রকৃত প্রতিষ্ঠাতা এবং দ্বিতীয় প্রতিষ্ঠাতা হিসেবে আমরা আব্দুল মালিককেও কিন্তু চিহ্নিত করতে পারি। আচ্ছা, তাহলে এই গেল খলিফা আব্দুল মালিক সম্পর্কে আমরা দেখলাম। তারপর এইভাবে শাসন কার্য পরিচালনা করার পরে 685 থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি শাসন কার্য পরিচালনা করেন। শাসন কার্য পরিচালনা করে খিলাফতের শান্তি সমৃদ্ধি প্রতিষ্ঠিত করতে তিনি সক্ষম হন। সকল সংস্কারে তার আমরা মৌলিক প্রতিভার পরিচয় আমরা দেখি। ঐতিহাসিকরা বলেন যে দেশ জয়ের আগে, বিশ্ব জয়ের আগে তাকে নিজের দেশ জয় করতে হয়। এই কথাটা কেন বলেন? যে আভ্যন্তরীণ যে সমস্যাগুলি, সেই সমস্যাগুলি তিনি সমাধান করতে বলা হয়। তার শাসনকালের সকল দিক, শাসনকালে 685 থেকে 705 পর্যন্ত এই সকল দিক বিবেচনা করে আমরা আব্দুল মালিককে উমাইয়া খিলাফতের একজন প্রকৃত প্রতিষ্ঠাতা বলে আখ্যায়িত করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা আমরা আজকে দেখলাম। আমরা আগামী দিন প্রথম ওয়ালিদ সম্পর্কে দেখব, উমাইয়া খিলাফতের আরেকজন খলিফা। তার কৃতিত্বটা আমরা যখন আলোচনা করব তখন আমরা দেখব যে তিনি বহির্বিশ্বে অনেক দূর পর্যন্ত মুসলিম সীমানা বৃদ্ধি করে ফেলেন। হযরত ওমর যেটুকু করেন তার বাইরে আরও অনেক রাষ্ট্র তিনি জয় করতে সক্ষম হন। আগামী দিন আমরা খলিফা ওয়ালিদ সম্পর্কে দেখব। তোমরা বাসায় একটু বইটা দেখবে, পড়ে আসবে। সবাই ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখছেন না, এটা আমার একটু দেখি। আপনি সামনে যে গেলে সামনে যে ক্লাস যেটা হইলো সেটা আমি দেখতে পাচ্ছি।